সারা দেশে তৃতীয় দিনের মতো চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা, সমাধানে স্বাস্থ্যমন্ত্রী বাসায় বৈঠক। আইওআরের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ার পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাকার্তায় চলছে মন্ত্রী পর্যায়ের বৈঠক। রংপুরের পীরগাছার কয়েকটি পরিবারকে ঘিরে চলছে উত্তরবঙ্গের জঙ্গি তৎপরতা। হুশিকোনিয়া হত্যাসহ একাধিক ঘটনায় জড়িত এরা। ধরাছোঁয়ার বাইরে নেতৃত্বে থাকা মেহেদী। রাতে রাজধানীতে ফাঁকা রাস্তায় কার রেসিং এর নামে চলছে উঠতি বয়সীদের বেপরোয়া গাড়ি চালনা। ঘটছে দুর্ঘটনা, অভিযানেও কমছে না এই তৎপরতা। এবং সমন্বয়হীনতার কারণেই বন্ধ হয় পাটকল আর পাটের রফতানি। সরকারি মিলগুলোতে হরিলুটের অভিযোগ, সবই আন্তর্জাতিক ষড়যন্ত্র, দাবি প্রতিমন্ত্রীর। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। দর্শক, দেশব্যাপী ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিকে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডিতে স্বাস্থ্যমন্ত্রীর বাসায় মন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন সংশ্লিষ্টরা। আর বৈঠক শেষেই স্বাস্থ্যমন্ত্রী ব্রিফিং করছেন। আমরা সরাসরি চলে আছি সেখানে। ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি তারা ঘটাবে না, এই কথা আমাকে প্রতিশ্রুতি দিয়েছে। যেহেতু আমাদের সাচিবের সভাপতি এখানে আছেন এবং ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক নিজে অনুরোধ করেছেন, যেহেতু তরুণ তারা ডাক্তার, তরুণ ইন্টার্নি তারা, তাদের বিষয়টি ক্ষমাসুন্দর চোখে দেখার জন্য এবং তারা যেন এই ঘটনার মধ্য দিয়ে তারা নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছে যে এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। কারণ আমি সবসময় চেয়েছি যে চিকিৎসক এবং রোগী বা রোগীর স্বজনদের সম্প্রীতি গড়ে ওঠে বাংলাদেশে। কারণ স্বাস্থ্যসেবার ক্ষেত্রে উভয়েরই সহনশীলতা প্রয়োজন। যদি কোনো রোগী সংক্ষুব্ধ হয়, সে বিএমডিসি যেতে পারে, বিএমডিসি যে কমপ্লেন করতে অভিযোগ করতে পারে যে কোনো চিকিৎসকের বিরুদ্ধে সত্যতা যাচাই বা নিরসন করার জন্য। একইভাবে আমার চিকিৎসকরাও তাদের বিরুদ্ধে, তাদের সম্বন্ধে তারা কোনোভাবে নাজাল হলে বা অবদস্থ হলে তারা বিএমএরও, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের আপনার মাধ্যমে আমার মন্ত্রণালয়ের কাছে বা যে কোনো সংস্থার কাছে তারা সহজে চাইতে পারে এবং এখান থেকে নিরসন হতে পারে অবস্থার। কিন্তু এই ধরনের ঘটনাগুলো অত দুঃখজনক, দুর্ভাগ্যজনক যে এই ঘটনাগুলো কেন্দ্র করে আমরা অহেতুক কিছু কিছু ঘটনা ঘটাই যেগুলো মানুষের কাছে সুখকর নয়। যেমন প্রতিবাদ জানানো তো অনেক ভাষা আছে, সে রুগী ক্ষুব্ধ হোক বা ডাক্তার সাহেবরাই ক্ষুব্ধ হোক, চিকিৎসকরাই ক্ষুব্ধ হোক, এরও কিন্তু প্রতিবাদ জানানোর ভাষা আছে। কারণ আমরা হচ্ছে রুগীর সেবার সঙ্গে জড়িত, জনস্বার্থের সঙ্গে জড়িত। সেটা আমি সবসময় বলেছি, এখনো বলতে চাই, যে কোনো প্রতিবাদ বাড়ানোর জন্য আমরা জনগণকে জিম্মে বানানোর সমর্থনযোগ্য নয়, রুগীকে জিম্মে বানানোর সমর্থনযোগ্য নয়। তারপরেও এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য হয়তো পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিধায় আমি রুগীদের স্বার্থ চিন্তা করে এবং এদেরকে আমি আশ্বস্ত করেছি, আমি এদেরকে অনুরোধ করেছি যেন ভবিষ্যতে যেন এই ধরনের কোনো তারা ঘটনা না ঘটায় এবং প্রতিবাদ জানানোর জন্য যে এই জিম্মি রুগীকে জিম্মি যেন না করে, তারা এই ব্যাপারে আমার সঙ্গে একমত হয়েছে। এই ধরনের ঘটনা তারা পুনরাবৃত্তি করবে না এবং এই জন্য তারা দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। বিশেষত এখানে আমাদের সচিবের সভাপতি সাহেব আছেন ডক্টর ইকবাল আহসান এবং আমাদের ছাত্রলীগের সভাপতি আছেন, সেক্রেটারি আসতে পারেনি, যাই হোক ছাত্রলীগের সভাপতি আমার অনুরোধ করেছে। এবং সবচেয়ে বড় কথা, আমি জনগণের প্রতিনিধি, আমি জনগণের স্বার্থ রাখার জন্য আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বে আছে। সেই রুগীদের এই কষ্ট দেখে আমি উপলব্ধি করেছি যে এই সংকটের একটা সমাধান হওয়া উচিত। তবে এই ধরনের ঘটনার জন্য পুনরাবৃত্তি না ঘটে আমি তাদেরকে বলেছি এই ধরনের ঘটনা তারা ঘটাবে না ভবিষ্যতে। কোনোভাবেই জনগণের জিম্মি করে কোনো ধর্মঘট করা যাবে না। প্রতিবাদ করার জন্য অনেক ভাষা আছে। আরেকটা জিনিস বলতে চাই, অবশ্যই আমি চিকিৎসকদের স্বার্থ দেখতে চাই, আমি আমার ইন্টারনেট ছেলেদের স্বার্থ দেখতে চাই বলেই আমি 6,000 টাকা থেকে বেতন আচ্ছা 15,000 টাকা করেছি, কিন্তু আমি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে করেছি, এটা ওদের মনে রাখা উচিত। এবং দ্বিতীয়ত হচ্ছে জনগণের স্বার্থ আমার দেখার দায়িত্ব, আমার দুস্থ মানুষের স্বার্থ থাকা আমার দায়িত্ব, যে হাসপাতালে যাবে তার স্বার্থ আমাকে দেখতে হবে। সেই জন্য আমি মনে করি সবাই এই জিনিসটা উপলব্ধি করবে। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জননেত্রী প্রধানমন্ত্রী হিসাবেই আমার দেশের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে তার যে অবদান, তার যে নেতৃত্ব সারা দুনিয়া পরিচিত হয়েছে। যাই হোক, আজকে সব জিনিসটা উপলব্ধি করে আমি আমার যে তদন্ত কমিটি পাঠিয়েছিলাম বহুদের ঘটনার জন্য এবং এই ঘটনার যে তদন্ত কমিটি রিপোর্টের ভিত্তিতে যে স্বাস্থ্যবানের ব্যবস্থা নেওয়া হয়েছিল, এটা আমি জনগণের দিকে তাকিয়ে আমার রুগীদের স্বার্থ চিন্তা করে আমি এটা প্রত্যাহার করে নিলাম। আমি ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে এটা আমি আশা করব। সবাইকে ধন্যবাদ।
দর্শক, দেশব্যাপী ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে রাজধানীর ধানমন্ডিতে স্বাস্থ্যমন্ত্রী এতক্ষণ বৈঠক করছিলেন, আর বৈঠক শেষে তিনি ব্রিফ করছেন, আর সেখানেই আমরা এতক্ষণ ছিলাম। সেখানে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের তৃতীয় দিনের মতো কর্মবিরতির কারণে দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। তবে পরিস্থিতি সামাল দিতে তৎপর রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনকে মারপিটের ঘটনায় তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে গত 2রা মার্চ 4 ইন্টার্ন চিকিৎসকের ইন্টার্নশিপ 6 মাসের জন্য স্থগিত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর প্রতিবাদে 4 মার্চ থেকে কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। সবচেয়ে বড় শক্তি হলো আমাদের যারা ছাত্র আছেন, যারা বিভিন্ন কোর্সে আছেন, ওরাই আমাদের ইমার্জেন্সি ম্যানেজ করে। ওদের একটা স্পেসিফিক রোস্টার থাকে, ইভিনিংয়ে কে করবে, নাইটে কে করবে, প্লাস ইমার্জেন্সি ওটি কারা করবে, ওরাই সবকিছু করে। এই জন্য আমরা খুব একটা এফেক্টেড না, কিন্তু অনেক ওয়ার্ড আছে যারা ইন্টার্নি ডাক্তারদের উপরে, যাদের এখানে কোর্স নাই, ওরা কিছুটা ডিপেন্ডেন্ট। ওইসব ওয়ার্ডে কিন্তু বেশ সমস্যা হচ্ছে কিছু। ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির খবর জানাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আছেন হারুনা রশিদ। প্রথমে চলে যাচ্ছি রকির কাছে। রকি, যে বগুড়ার যে 4 চিকিৎসককে প্রত্যাহার করা হয়েছে, এই ঘটনায় ইন্টার্ন চিকিৎসকরা সারা বাংলাদেশেই কিন্তু কর্মবিরতি শুরু করেছে। এরই ধারাবাহিকতায় রাজশাহীতেও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে 2 দিন ধরে। এখন আমরা রাজশাহী মেডিকেল কলেজের সামনে আছি। তো এই সামনে আমরা দেখতে পাচ্ছি যে দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে তারা ইন্টার্ন চিকিৎসকরা একটি মানববন্ধন শুরু করেছেন এই বেলা 12টার সময়। এখানে কিন্তু আপনার ইন্টার্ন যতগুলো চিকিৎসক আছে, যারা ইন্টার্ন চিকিৎসক, তারা এই মানববন্ধনে যোগ দিয়েছেন। তো আমরা তাদের কাছ থেকে যেটি জেনেছি যে তারা যেটি বলছেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের 4 জন ইন্টার্ন চিকিৎসকের স্থগিতাদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং কর্মস্থলে চিকিৎসকদের পর্যাপ্ত নিরাপত্তা চাই। মূলত এই দাবিতেই মূলত তারা এই মানববন্ধন পালন করছে। এরই মধ্যে আমরা খবর পেয়েছি যে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তো আসলে কি অবস্থা এখন একটু বলবেন যে আপনাদের যে? হ্যাঁ, আমরা এখন পর্যন্ত ওইরকম নিউজ পাইনি। যদি আমরা ধর্মঘট যদি যে সময় থেকে প্রত্যাহার করা হবে, ঠিক 10 মিনিটের মধ্যে আমরা কাজে যোগদান করব। আমাদের 1 মিনিটও লেট হবে না। আমরা এই জায়গায় ধর্মঘট স্থগিত করে আমরা কাজে যোগদান করব। আচ্ছা, আপনি ওই যে শুনছিলেন যে তাদের কাছে এখনো খবর পৌঁছায়নি যে এই অনির্দিষ্টকালের যে ধর্মঘট চলছে ইন্টার্ন চিকিৎসকদের, সেটি এরই মধ্যে কিন্তু প্রত্যাহার হয়ে গেছে। তারা এখন এটি শুনেছেন। তো এই 10 মিনিটের মধ্যেই তারা এই কর্মস্থলে যোগ দিবেন, এমনটাই তারা বলছেন। তো তারা যোগ দিলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যেসব রোগীরা চিকিৎসা নিতে এসেছেন, সেই সেবার মানটি কিন্তু আরো অনেক গুণ বেড়ে যাবে এবং তারাও কিন্তু সুচিকিৎসা পাবে। তো রোগীরাও চাচ্ছেন যাতে সৃষ্ট এই সংকট দ্রুতই কেটে যায় এবং এখন যেহেতু কেটেই গেছে এরই মধ্যে, তো ইন্টার্ন চিকিৎসকরা যদি যোগ দেয় তাহলে তাদেরও এই দুর্ভোগটি পোহাতে হবে না কোনো অংশে। যেহেতু রাজশাহীতে আশেপাশের জেলাগুলো থেকে আসা অনেক দূর দূরান্ত থেকে এখানে রোগীরা আসে, এর মধ্যে কিন্তু চিকিৎসক সংকট ছাড়া বিভিন্ন সমস্যা রয়েছে। এর মধ্য দিয়ে এতদিন চলছিল চিকিৎসা সেবা। তো যেহেতু ধর্মঘট প্রত্যাহার হয়েছে, কিছুক্ষণের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, এমনটাই এখান থেকে আমরা আভাস পেয়েছি। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে ইন্টার্ন চিকিৎসকদের যে কর্মবিরতি, সেটির খবর। আমরা এখন চলে যাচ্ছি ময়মনসিংহে। সেখানে আছেন আমাদের সহকর্মী হারুন, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ রকি। আমি এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে যে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট, সেই ধর্মঘট কর্মসূচি চলছে। তবে আমরা খবর পেয়েছি কিছুক্ষণ আগে এই যে ইন্টার্ন চিকিৎসকদের যে ধর্মঘট কর্মসূচি ছিল বা কর্মবিরতি ছিল, সেটি প্রত্যাহার হয়েছে। কিছুক্ষণ আগে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ব্রিফিং করেছেন এবং সেই ব্রিফিং এর প্রেক্ষিতেই ইন্টার্ন চিকিৎসক পরিষদ এই কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার করেছে এবং আমরা এই কিছুক্ষণ আগেই প্রত্যাহার হওয়ার
হওয়ার কারণে আসলে এখনো সেই মেসেজটি হাসপাতালে এসে সেভাবে পৌঁছায়নি, যার কারণে এখনো যে কর্মবিরতির যে আবহ ছিল, যে কর্মবিরতির কারণে যে সমস্যা ছিল সেই সমস্যা কিছুটা রয়েছে। তো এখানে যারা চিকিৎসক রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন যে যেহেতু কর্মবিরতি প্রত্যাহার হয়েছে, অল্প কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এবং ইন্টার্ন চিকিৎসকরা তাদের কাজে যোগ দেবেন এবং কাজে যোগ দিয়ে যে স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম আছে সেই স্বাভাবিক চিকিৎসক কার্যক্রম চলবে এবং রোগীদের ভোগান্তি কমে যাবে বলে তারা জানিয়েছেন। তো এর আগে সকাল থেকেই সেই কর্মবিরতির কারণে কিছুটা সমস্যা হচ্ছিল। যে সমস্ত ভর্তিকৃত রোগী ছিলেন তাদের ছাড়পত্র পেতে সমস্যা হচ্ছিল এবং কিছুক্ষণ আগে এখানে ইন্টার্ন চিকিৎসকরা মানববন্ধন করেছেন এবং সেই মানববন্ধনেও হাসপাতালে যে অন্যান্য কর্মরত চিকিৎসক রয়েছেন, চিকিৎসক নেতৃবৃন্দ রয়েছেন, সবাই যোগ দিয়েছিলেন তাদের কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে। তো কর্মসূচি প্রত্যাহার হওয়ার কারণে, ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার হওয়ার কারণে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে এখানকার হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক এবং ইন্টার্ন চিকিৎসক তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আসলে আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে চিকিৎসকদের কর্মবিরতির সর্বশেষ খবর। তামিম। দর্শক, ইন্টার্ন চিকিৎসকদের কিছুক্ষণ আগে কিন্তু তারা কর্মবিরতি প্রত্যাহার করেছে, আর সেখান থেকেই খবর জানাতে রাজশাহী থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার সাইফুর রহমান রকি এবং ময়মনসিংহ থেকে যোগ দিয়েছিলেন হারুনা রশিদ। সময় সংবাদে আরও থাকছে, ভোলাই মৌসুমের প্রথম ঘূর্ণিঝড় ঘর ভেঙে পড়ে এক কিশোরের মৃত্যু, আহত 8 শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন IOR এর শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ার জাকার্তার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বাংলাদেশ বিমান একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীকে বিদায় জানান অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, বিমান ও পর্যটন মন্ত্রী, 3 বাহিনীর প্রধান এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। 3 দিনের সরকারি সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী জাকার্তা কনভেনশন সেন্টারে IOR সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। পাশাপাশি লিডার্স ওয়েলকাম ডিনারে অংশ নেবেন তিনি। উদ্বোধনী অধিবেশনের পর প্রধানমন্ত্রী আরও একটি সম্মেলনে যোগ দেবেন। এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে জানা গেছে। সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বুধবার দেশে ফিরবেন। রংপুরের পীরগাছার কয়েকটি পরিবারকে ঘিরে চলছে উত্তরবঙ্গের জঙ্গি তৎপরতা। জাপানি নাগরিক হোশিকোনিও হত্যা সহ অন্তত 8টি হামলা ও নাশকতার সঙ্গে জড়িত এসব পরিবারের সদস্যরা। তবে এদের বেশিরভাগই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে গ্রেফতার কিংবা বন্দুকযুদ্ধে মারা গেলেও মেহেদি নামে যে যুবকের হাত ধরে তারা জঙ্গিবাদে জড়িয়েছে তাকে এখনও আইনের আওতায় আনা যায়নি। রংপুর থেকে ফিরে ওমর ফারুকের ক্যামেরায় খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। রংপুর জেলা সদর থেকে পূর্ব দিকে 20 কিলোমিটারের মতো এগিয়ে গেলে পীরগাছা উপজেলার প্রত্যন্ত গ্রাম পশুয়া টাঙ্গাইলপাড়া। জেলার অন্যান্য এলাকার মতোই একদিকে বিস্তীর্ণ ফসলি জমি, অপরদিকে বসতবাড়ি। এই এলাকাতেই বাস দুর্ধর্ষ সব জঙ্গিদের। কাউনিয়ায় মাজারের খাদেম হত্যা মামলা, বাহাই সম্প্রদায়ের নেতা হত্যা চেষ্টা মামলা, পঞ্চগড়ে পুরোহিত হত্যা মামলা, কুড়িগ্রামের ধর্মান্তরিত খ্রিস্টান হত্যা ও গাইবান্ধার নাশকতা এবং হোশিকোনিও হত্যা মামলার আসামি মাসুদ রানা ও ইসহাক, কল্যাণপুরে পুলিশি অভিযানে নিহত রায়হান কবির, ঢাকার মোহাম্মদপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত সাদ্দাম, সবার বাড়ি এখানে। এদের মধ্যে মাসুদ রানা, সাদ্দাম ও রায়হান কবির সম্পর্কে চাচাতো ভাই, আর ইসহাক মাসুদ রানার ভগ্নিপতি। এটার মধ্যে বাবা আমি কোন সময় গেল কি হইলো সেটা তো আমি বাবা বলতে পারি। লেখাপড়া করতো এইটাই জানতাম, কিন্তু ওর আসল কি কাজ করা তা তো আর জানতাম না। স্থানীয় এক সাংবাদিকের কাছে জানা যায় এদের জঙ্গিবাদে জড়িয়ে পড়ার কিছু তথ্য। তার মতে 2002 সালে একটি মসজিদ উদ্বোধন করতে এলাকায় আসেন শায়েখ আব্দুর রহমান ও বাংলা ভাই। পরে তাদের মাধ্যমে জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত একটি পরিবার যোগ দেয় জঙ্গিবাদে, যার পুরোধা মেহেদি নামে এক যুবক। বেলাল এই মসজিদের ইমাম ছিল, উনি আর যে পালাতক মেহেদি দীর্ঘদিন থেকে, এই দুইজন মূলত এখানে এই জিএমবিটার একটা বীজ এরা বপন করে। মেহেদি আমার বাবা আমাদের লোকের যোগাযোগ নাই। হ্যাঁ হ্যাঁ মনে করেন যে আজকে 40 বছর বয়স, তার মিথ্যা কথা বলবো না। হ্যাঁ মনে তার কর্ম হয়ে খায়। মেহেদির বাবা মান্নানও উগ্রবাদে জড়িত অভিযোগে গ্রেফতার হয়ে কারাগারে। সমাজের একেবারে প্রান্তিক পর্যায়ের এই মানুষগুলোর জঙ্গিবাদে জড়িয়ে পড়ার পেছনে নিয়ামক হিসেবে কাজ করেছে কোনটি? আর্থিক অসঙ্গতি, নাকি নাগরিক সমাজের সঙ্গে তাল মেলাতে না পেরে তারা জড়িয়ে পড়েছেন অপরাধের অন্ধকার জগতে?
সেই প্রশ্নের উত্তর খুঁজছেন এখন সংশ্লিষ্টরা। এদিকে পুলিশ কর্মকর্তারা বলছেন এই এলাকার বেশিরভাগ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। মেহেদী সহ বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। বেশি উগ্রপন্থাকে বেছে নেওয়ার জন্য তারা শিবির ছেড়ে দিয়া জেএমবিতে এসেছে। হাতে কোনো 2-4 জন পলাতক আছে, তারাই এখন যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায়। তো আমরা আমাদের যে অভিযান এটা তৎপরতা অব্যাহত রাখছি। রংপুর সহ বৃহত্তর উত্তরবঙ্গে জঙ্গিদের সাংগঠনিক কাঠামো ভেঙে দেওয়ার দাবি করে পুলিশ বলছে বড় ধরনের সহিংসতার সক্ষমতা 90 জেএমবির এখন আর নেই। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, রংপুর। খাদ্যবান্ধব কর্মসূচিতে অন্তর্ভুক্ত 50 লাখ উপকারভোগীর তালিকা ওয়েবসাইটে প্রকাশ উপলক্ষে খাদ্য ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এমনি আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমার মনে হয় 24 ঘন্টার ভিতরে পারলে উনি 30 ঘন্টা চিন্তা করেন যে কিভাবে দেশটা আগায় নিয়ে যেতে হবে, এবং আমরা ওনার টিমের সহকর্মী মন্ত্রিসভায় আমরাও চেষ্টা করি যে কিভাবে আমাদের উৎপাদন বৃদ্ধি, মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি এবং প্রত্যেকটা মানুষ যেন খেতে পায়। রাইট টু ফুড, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এ প্রত্যেকটা জায়গা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অ্যাড্রেস করতেছেন। রাইট টু ফুড এনশিওর করতেছেন। বস্ত্র এখন ওই রকম ভাবে আর পাওয়া যায় না। আমরা তো গার্মেন্টস সেক্টরে কত উন্নতি করছি জানেন। তারপরে চিকিৎসা, কমিউনিটি ক্লিনিক, আর শিক্ষা, বিনা পয়সায় বই, উপবৃত্তি। এখানে অবশ্য উনি সেদিন ক্লিয়ার করছেন। আগে বলছে বৃত্তি আর উপবৃত্তি কি, বৃত্তি পরীক্ষায় কয়েকটা বাচ্চাদের পড়াশোনা করা হয়, তার ভিত্তিতে বৃত্তি দিত। আর এখন যখন উপবৃত্তিতে টোটাল রেজাল্ট হয়ে একটা ক্লাসে ঠিক করা হয় তখন সবাই পড়াশোনা করে। নাহলে আমরা তো গ্রামে ঘুরি, ওই কয়েকটা ছেলের স্কুলে পড়া, ছেলে বা মেয়েরে, সেই জায়গাটা আমরা সবার জন্য সার্বজনীনভাবে ওপেন করছি। কাজে এইভাবে আজকে এই কর্মসূচির মাধ্যমে যে শুরু করতে গিয়ে টু এয়ার ইজ হিউম্যান, মানুষের ত্রুটি হতে পারে, কিন্তু আমরা কোনো জিদ করে বসে নাই যে না আমাদের কোনো ভুল হয় নাই। ভুল হয় না শয়তানের, ভুল হয় না শয়তানের, মানুষের ভুল হয়। আমাদের যে ভুলগুলি ওই আমরা আপনাদের কাছে ওপেন, আপনারা এটা ধরবেন এবং আপনারা দেখতেও পাবেন। ওইখানে কমিটিগুলি যে হবে সেখানে জনপ্রতিনিধি থাকবে, গণ্যমান্য ব্যক্তি থাকবে, আর এর মাধ্যমে আপনারাও থাকতে পারলে আপনারাও থাকবেন। এর মাধ্যমে এটা ভালোর কোনো শেষ নাই। যথাসাধ্য ভালো বলে ওগো আরো ভালো, কোন স্বর্গলোক তুমি করে থাকো আলো, তা আপনাদের নিয়ে আমরা সেই স্বর্গের আলোটা পাইতে চাই। এটাই হলো আমাদের কথা। ধন্যবাদ। খাদ্যবান্ধব কর্মসূচিতে অন্তর্ভুক্ত 50 লাখ উপকারভোগীর তালিকা ওয়েবসাইটে প্রকাশ উপলক্ষে খাদ্য ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। দিন কিংবা রাত, ব্যস্ত কিংবা ফাঁকা সড়ক, রাজধানীতে সুযোগ পেলেই কার রেসিং এর নামে বেপরোয়া গাড়ি চালানোয় মেতে উঠছে উঠতি বয়সী কিশোর তরুণদের বেশ কয়েকটি গ্রুপ। এছাড়া রাতে ফাঁকা রাস্তায় দ্রুত গতিতে গাড়ি চালাতে গিয়েও ঘটছে দুর্ঘটনা। এতে নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়ালেও পুলিশ বলছে বেপরোয়া গাড়ি চালানো ঠেকাতে রাতেও অভিযান চালানোর তারা। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন রাতে ট্রাফিক পুলিশের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করা জরুরি। নুরুল ইসলাম নয়নের ক্যামেরায় তাফসির বাবুর রিপোর্ট। মধ্যরাতের ঢাকা, একে একে কার রেসিং এর 4টি গাড়ি ঢুকলো গুলশান থেকে বনানীমুখী সড়কে। গতি তোলার আগে একটুখানি সলা পরামর্শ, টিম লিডারের হাতের ইশারা, তারপর পুলিশের চেকপোস্ট পেরিয়ে বনানী থেকে উত্তরা রোডে উঠতেই হঠাৎ দেছুট। মুহূর্তেই বিপজ্জনকভাবে 4টি গাড়ি চারদিক দিয়ে সাধারণ যানবাহনগুলোর ফাঁক গলে দৃষ্টিসীমার আড়ালে। রাজধানীতে ফাঁকা রাস্তায় দ্রুত গতিতে কার রেসিং এর যেসব খবর আমরা শুনে থাকি তার একটি প্রমাণ এই মধ্যরাতে আমরা দেখতে পাচ্ছি একাধারে 4 থেকে 5টি কার রেসিং এর দ্রুতগামী গাড়ি একে বেঁকে রাস্তা অতিক্রম করছে এবং প্রত্যেকটি গাড়ির যে গতি সেগুলো একেবারে বিপজ্জনক। রাতে গতির ঝড় তোলার ফাঁকে রাজধানীর নির্দিষ্ট কিছু এলাকায় জটলা পাকিয়ে রীতিমতো দলভারী করতেও দেখা যায় ড্রাইভিং লাইসেন্সবিহীন এসব চালককে। তবে তাদের ঘিরে নেই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কোনো নজরদারি। রাস্তায় লিমিট নাই যে কত গতিতে চালানো যাবে না, কই লিমিট আছে ভাই? দেখা ভাই ক্যান্টনমেন্ট ছাড়া কোন এলাকায় লিমিট আছে?
রাজধানীতে এরকম বেপরোয়া গাড়ি চালনায় হতাহতের ঘটনা বেড়ে যাওয়ায় আতঙ্কিত সাধারণ মানুষ। মধ্যরাতে যারা রেসিং করে বা রাত্রেবেলা যারা হাতিঝিলে ঘুরতে আসে তারা কিন্তু অনেক সময় আতঙ্কে থাকে, ওদের হুন্ডার এত বিকট সাউন্ড থাকে। সাধারণ একজন মানুষ হয়তো রাস্তা পার হচ্ছে, সে জানে না তার রেসের স্পিড কতটুকু, সে তো সাধারণ গাড়ির মতোই হয়তো পার হতে যাচ্ছে। ও যখন রেস স্পিড করবে তখন সেই মানুষটা অন দ্য স্পটে ডেড হয়ে যেতে পারে। পুলিশ বলছে রাতে বেপরোয়া চালকদের দৌরাত্ম্য বন্ধে মাঝে মধ্যেই অভিযান চালান তারা। কার রেসিং এটা হতে পারে, আমাদের চোখের সামনে পড়লে আমরা এটা ধরে তাদের বিরুদ্ধে আমরা মোটরযান আইনে মামলা করি। অনেক সময় গভীর রাত্রে আমাদের ঊর্ধ্বতন অফিসারদের তত্ত্বাবধানে আমরা চেকপোস্ট করে থাকি। তবে এই বিশেষজ্ঞ বলছেন রাতের বেলাতেও পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করতে হবে ট্রাফিক পুলিশকে। সংঘর্ষটা বেশি হয় রাতের বেলা এবং এটা হয় হলো গিয়ে দ্রুত গতিতে গাড়ি চালানো। পুলিশের দায়িত্বটাকেও কিন্তু এখন এক্সটেন্ড করতে হবে গভীর রাত পর্যন্ত। তিনি জানান কঠোর ব্যবস্থা না নিলে রাস্তায় গাড়ির বেপরোয়া গতি বন্ধ করা যাবে না। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। ভোলাই মৌসুমের প্রথম ঘূর্ণিঝড় ঘর ভেঙে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড়ে আহত হয়েছেন 8 জন, বিধ্বস্ত হয়েছে শতাধিক ঘরবাড়ি। গতকাল সন্ধ্যায় সদর উপজেলার কালাসুরা ও দড়িরাম শঙ্কর সহ বেশ কয়েকটি গ্রামের ওপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যায়। 1.5 থেকে 2 মিনিটের এই ঝড়ে বিধ্বস্ত হয় অসংখ্য ঘরবাড়ি, ভেঙে পড়ে বেশ কিছু গাছ। ঝড়ে ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন গ্রামবাসী। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে তালিকা করা হচ্ছে। ঘূর্ণিঝড়টা পানির মতো আইছে, সব সাদা হইয়া গেছে। সব সাদা হওয়ার পরে সাত করিয়া কি জানি ঘরগুলি উড়ে লইয়া গেল। আর হঠাৎ করে আপনার কুয়াশার মতন একটা ইয়ে আইলো, আনার পর এই ঘরটা এদিকে ঘুরে গেল, আমরা ওইদিকে পিছনে ঘুরে গেছি। আমি চিকর দিছি যে আমার বাচ্চা আমার ছেলেরাই আমার টানিয়া বের করে কই নেছে, আমি বলতে পারি না। সময় সংবাদে আরো থাকছে, ওয়াসা, পিডিবি ও টিএনটির রাস্তা খোঁড়াখুড়িতে চট্টগ্রামের বেশিরভাগ সড়ক এখন চলাচলের অনুপযোগী। ধুলোবালিতে ধোঁয়াশা সৃষ্টি, পাশাপাশি বাড়ছে অসহনীয় যানজট। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। আগামী 2 বছরের মধ্যে ভারতের মতো বাংলাদেশেও 300 ধরনের পাটজাত পণ্য উৎপাদন করা হবে বলে জানিয়েছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম। সকালে রাজধানীর মানিক মে এভিনিউতে জাতীয় পাট দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে অংশ নিয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, আগামী 6 মাসের মধ্যে পণ্য পরিবহনে পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহার করতে হবে। র্যালির উদ্বোধন করেন পাট ও বস্ত্রমন্ত্রী ইমাজউদ্দিন আহমেদ প্রামাণিক। এতে মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী এবং পাট চাষিরা ঠেলাগাড়ি ও রিকশায় পাট নিয়ে র্যালিতে যোগ দেন। সিদ্ধান্ত গ্রহণে সমন্বয়হীনতার কারণে কখনো বন্ধ হয়েছে পাটকল, কখনো বন্ধ করা হয়েছে পাট রফতানি। অভিযোগ আছে সরকারি মিলগুলোতে চলেছে হরিলুট। এ কারণে প্রধান রফতানি পণ্যের তকমা হারিয়ে কোনো মতে টিকে আছে পাট শিল্প। বস্ত্র ও পাট মন্ত্রণালয়কে লেখা আলোচিত এক চিঠিতে এমনই মন্তব্য করেছেন অর্থমন্ত্রী। যদিও পাটকল বন্ধের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রীর দাবি, যৌক্তিক কারণেই বন্ধ হয়েছিল কাঁচা পাট রফতানি। রিপোর্ট জুবাইর ফয়সালের। স্বাধীনতার পর দেশের মোট রফতানি আয়ের প্রায় 60% আসত পাট খাত থেকে। 4 দশক পর রফতানির ঝুড়িতে তার অবস্থান এখন মাত্র 3%। মূলত 80-র দশক থেকেই অবনতি শুরু পাট খাতের, যার শেষটা হয় 2002 সালের পর। অব্যাহত লোকসানের দোহাই দিয়ে তৎকালীন সরকার আদমজীর সঙ্গে নারায়ণগঞ্জ আর খুলনার বহু পাটকল বন্ধ করাতেই ঘুরে দাঁড়ানোর চেষ্টায় কিছু পণ্যে পাটের মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করা, মিলগুলোর আধুনিকায়ন সহ নানা পদক্ষেপ নেওয়া হলেও দুরবস্থা কাটেনি পাটের। বিভিন্ন সময়ে সরকারের সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হয়েছে এই খাত সংশ্লিষ্টরা। বিএনপি সরকারের সময় আদমজি, চটকল বন্ধ সহ নানান ধরনের ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে। 2010 সালে যারা লতিফ সিদ্দিকী সাহেব একবার বন্ধ করলেন, 2800-3000 টাকার পাট আমাদেরকে অর্ধেক দামে বিক্রি করতে হলো। 2015 সালে আরেকটা ধাক্কা খেলাম যে আমাদের কাঁচা পাট 6 মাস বন্ধ করা হলো। সম্প্রতি বস্ত্র ও পাট মন্ত্রণালয়কে লেখা এক চিঠিতে পাট খাতের জন্য সমন্বিত নীতিমালা দরকার উল্লেখ করে কাঁচা পাট রফতানি বন্ধের সিদ্ধান্তকে আত্মঘাতী বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
যদিও রফতানি বন্ধে যৌক্তিক কারণ ছিল বলেই দাবি পাট প্রতিমন্ত্রীর। পাট শিল্পের অবনতির জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রকেও দায়ী করছেন তিনি। কাঁচা পাট রপ্তানি কিছুদিনের জন্য বন্ধ রাখছিলাম এবং যৌক্তিক কারণে, এবং সেই যৌক্তিক কারণটা হয়তো মাননীয় অর্থমন্ত্রী মহোদয় সঠিকভাবে উপলব্ধি করেন নাই। পাটের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছে এটা রাজনৈতিক কারণেই হয়েছে। এখনো বিশ্বব্যাংক চায় এই পাট শিল্প বাংলাদেশে ধ্বংস, কিন্তু বর্তমান সরকার ওই বিশ্বব্যাংকের প্রেসক্রিপশন এখন আর গুরুত্ব দেয় না। তবে দীর্ঘমেয়াদে পাট খাতের উন্নয়নে নতুন বাজার সৃষ্টির পাশাপাশি বহুমুখী পাট পণ্য উৎপাদনের সক্ষমতা বাড়ানোর আহ্বান অর্থনীতিবিদদের। নতুন নতুন বাজার আমাদের খুঁজতে হবে। আমাদের যে বাইরে এমবেসিগুলো আছে তাদের অনেক তৎপর হতে হবে। এখানে সমন্বয়ের অনেক অভাব রয়েছে। যে লক্ষ্যটা অর্জন করব সেই লক্ষ্য অর্জিত বেশিরভাগ সময় দেখা যায় হয় না। আইন যেটা আছে সেটাকে বাস্তবায়ন করা উচিত, আর যদি আইনের প্রয়োজন হয় কিছু করার জন্য সেখানেও সেটা বাস্তবায়ন করা উচিত। দেশে পাট উৎপাদনের ইতিহাস শতাব্দী পেরোলেও চলতি বছর প্রথমবারের মতো উদযাপিত হচ্ছে জাতীয় পাট দিবস। এ খাতের ধারাবাহিক অগ্রগতির জন্য এই প্ল্যাটফর্মকে সঠিকভাবে ব্যবহারের পরামর্শ পাট সংশ্লিষ্ট সব মহলের। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। দেশের 14টি উপজেলা পরিষদের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল 8টায় শুরু হওয়া ভোট গ্রহণ একটানা চলবে বিকেল 4টা পর্যন্ত। সকাল থেকেই নাটোরের বড়াই গ্রামে ভোট কেন্দ্রে যান ভোটাররা। লাইনে দাঁড়িয়ে নিয়ম মেনে ভোটাধিকার প্রয়োগ করেন তারা। বরিশালের গৌরনদী ও বানারীপাড়া উপজেলায় চলছে উপনির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচন সুষ্ঠু করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তবে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল কম। কুমিল্লা সদর উপজেলায় শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ। উপজেলার 56টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। নির্বাচনে দলীয় প্রতীকে আওয়ামী লীগ ও বিএনপির 2 প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া খাগড়াছড়ির গুইমারা উপজেলা সহ অন্য এলাকায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। বন্দরনগরী চট্টগ্রামে ওয়াসা, পিডিবি এবং টেনটির মতো সরকারি প্রতিষ্ঠানগুলোর বিরামহীন রাস্তা খোঁড়াখুড়ির কারণে বেশিরভাগ সড়কই যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভূগর্ভস্থ কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সড়ক মেরামতের বিধান থাকলেও সমন্বয়হীনতার কারণে সিটি কর্পোরেশন তা করতে পারছে না। এতে একদিকে যেমন নগরীতে অসহায় যানজটের সৃষ্টি হচ্ছে, অন্যদিকে কাটা রাস্তা এবং ধুলোবালিতে নগরবাসীকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তিতে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 2 বছরের বেশি সময় ধরে নানা প্রকল্পের কাজে রাস্তা খোঁড়াখুড়ি চলছে চট্টগ্রাম ওয়াসার। তার সাথে যুক্ত হয়েছে টিএনটি সহ অন্যান্য সরকারি সংস্থার কাজ। এসব কাজের ফলে নগরীর অধিকাংশ রাস্তায় এখন যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কোন রাস্তা কখন কে কাটছে তার কোনো হিসেব নেই বললে চলে। অথচ নিয়ম অনুযায়ী রাস্তা কাটার আগে সংস্কারের প্রয়োজনীয় টাকা সিটি কর্পোরেশনের কাছে জমা দিতে হয়, আর কাজ শেষ হলেই সিটি কর্পোরেশন সেই রাস্তা দ্রুত মেরামত করবে। কিন্তু কোন রকম সমন্বয় ছাড়াই চলছে এই রাস্তা কাটাকাটি। যে প্রতিষ্ঠান থেকে ওরা পারমিশন নিচ্ছে সে প্রতিষ্ঠান এটাকে সার্বক্ষণিক মনিটর আন্ডারে রাখতে হবে, তাহলে পরে জনগণের কষ্ট একটু কমবে। জনগণ এই রাস্তা খোঁড়াখুড়ি কাটাকাটির মধ্যেই থাকছে এবং এটি মনে হয় অতি সত্তরই এদিকে আমাদের বের হয়ে আসতে হবে এবং সমন্বিতভাবে কাজটি করতে হবে। নগরীর বহদ্দারহাট মোড় থেকে সিএনবি মোড় পর্যন্ত অন্তত 5 কিলোমিটার সড়কের এক পাশ দিয়ে যানবাহন চলাচল দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এক সংস্থার কাটাকাটি শেষ হলে শুরু হচ্ছে আরেক সংস্থার কাজ। একই অবস্থা বাদামতলের মোড় থেকে আগ্রাবাদ এক্সপ্রেস রুট হয়ে বড় পোল এবং ছোট পোলের অন্তত 6 কিলোমিটার সড়কেও একই সড়কে উভয়মুখী যানবাহন চলাচল করায় সৃষ্টি হচ্ছে যানজটের। আবার রাস্তার ধুলোবালিতে অতিষ্ঠ নগরবাসী। ভোগান্তি কমানোর জন্য আমাদের রাস্তা মেরামত করা দরকার। সংস্কারের কাজ করে না, গাড়িগুলো চলতে পারে না, এক লাইনে গাড়ি চলে সবসময় দাম থাকে। এক্ষেত্রে সিটি মেয়রও স্বীকার করলেন রাস্তা কেটে উন্নয়ন কাজে সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতার। আমাদেরকে যত স্কোয়ার ফিট কাটার জন্য অনুমতি নেন, দেখা যায় বাস্তবিকতা তার থেকে অনেক বেশি ওনার কাটেন। বেশ কয়েকটি প্রকল্প আছে হাতে নিয়েছেন, এগুলো বাস্তবায়ন করতে হবে। এই ক্ষেত্রে তো আমার সহযোগিতা করতেই হবে। চট্টগ্রাম শহরে 1000 কিলোমিটারের বেশি সড়ক থাকলেও এর মধ্যে প্রায় 800 কিলোমিটার পাকা সড়ক। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের বাইরের খবর। 2 সপ্তাহ না পেরোতেই যুক্তরাষ্ট্রে আরেকজন ভারতীয় বংশোদ্ভূত নাগরিক হামলার শিকার হয়েছেন। রোববার ওয়াশিংটন অঙ্গরাজ্যের কেন্ট শহরে গুলিবিদ্ধ হন শিখ ধর্মাবলম্বী 39 বছর বয়সী দীপ রায়।
পুলিশের বরাত দিয়ে গণমাধ্যম জানায়, দীপ নিজ বাড়ির বাইরে গাড়িতে কাজ করার সময় মুখোশ পরা এক ব্যক্তি তার সঙ্গে তর্কে লিপ্ত হয় এবং এক পর্যায়ে গুলি ছোড়ে। গুলি চালানোর সময় ওই বন্দুকধারী নিজ দেশে ফিরে যাও বলে চিৎকার করছিল। জাতিগত বিদ্বেষ থেকে এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলাকারীকে ধরতে অভিযান পরিচালনার কথা জানিয়েছে পুলিশ। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এর আগে 22 ফেব্রুয়ারি কানসাস অঙ্গরাজ্যে এক ভারতীয় প্রকৌশলী মার্কিন বন্দুকধারীর গুলিতে নিহত হন। আহত হন আরেকজন। পিএসএল এর খবর, পাকিস্তান সুপার লিগে চ্যাম্পিয়ন হয়েছে পেশোয়ার জালমি। ফাইনালে সরফরাজ আহমেদের কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে 58 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ড্যারেন সামির দল। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে পেশোয়ার জালমি। ওপেনিং জুটি থেকে আসে 42 রান। 17 রান করে ওপেনার মালান আউট হলে মার্লন স্যামুয়েলসকে নিয়ে হাল ধরেন আরেক ওপেনার কামরান আকমল। 40 রান আসে জুটি থেকে। 32 বলে 40 রান করে আকমল আউট হলে কিছুটা চাপে পড়ে যায় পেশোয়ার। দ্রুত আরও 4 জন ব্যাটসম্যান ফিরে যান প্যাভিলিয়নে। শেষের দিকে ড্যারেন সামির ঝড়ো ইনিংসে নির্ধারিত ওভার শেষে 6 উইকেটে 148 রানে থামে পেশোয়ার জালমির ইনিংস। 11 বলে 28 রান করে অপরাজিত থাকেন অধিনায়ক সামি। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে ব্যাটিং বিপর্যয়ে পড়ে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। শুরুতেই ওপেনার ভ্যান উইককে হারায় কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। এরপর ব্যাটিংয়ে নামেন বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করা একমাত্র ক্রিকেটার এনামুল হক বিজয়। তবে মাত্র 3 রান করে আউট হন তিনি। মোহাম্মদ আসগারের বল উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারির কাছে গিয়ে জর্ডানের হাতে ক্যাচ দেন এনামুল। এরপর এরভাইন ও আনোয়ার আলী কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও দ্রুত উইকেট পড়তে থাকলে মাত্র 90 রানে গুটিয়ে যায় কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ইনিংস। পেশোয়ারের বোলার মোহাম্মদ আসগার পান 3 উইকেট। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর দেশব্যাপী ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার। তুলে নেওয়া হলো 4 ইন্টার্ন চিকিৎসকের শাস্তি। IOR এর শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ার পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাকার্তায় চলছে মন্ত্রী পর্যায়ের বৈঠক। রংপুরের পীরগাছার কয়েকটি পরিবারকে ঘিরে চলছে উত্তরবঙ্গের জঙ্গি তৎপরতা। হসিকনীয় হত্যাসহ একাধিক ঘটনায় জড়িত এরা ধরাছোঁয়ার বাইরে নেতৃত্বে থাকা মেহেদী। রাতের রাজধানীতে ফাঁকা রাস্তায় কার রেসিং এর নামে চলছে উঠতি বয়সীদের বেপরোয়া গাড়ি চালনা। ঘটছে দুর্ঘটনা, অভিযানেও কমছে না এই তৎপরতা। এবং সমন্বয়হীনতার কারণে বন্ধ হয় পাটকল আর পাটের রফতানি। সরকারি মিলগুলোতে হরিলুটের অভিযোগ। সবই আন্তর্জাতিক ষড়যন্ত্র, দাবি প্রতিমন্ত্রীর। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।